বাংলাদেশ ফিলাটেলিস্ট অ্যাসোসিয়েশন একটা ব্যতিক্রমধর্মী সম্মাননা প্রদানের আয়োজন করেছেন আজকে স্বাধীনতা যুদ্ধে যারা খেতাবপ্রাপ্ত হয়েছিলেন তাদের জন্য। এই জন্য সর্বপ্রথমে আমি এই অ্যাসোসিয়েশনের সভাপতিকে ধন্যবাদ জানাতে চাই এবং তাকে সর্বরকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী, ডাক বিভাগের মাননীয় মন্ত্রী ও ডাক টেলি যোগাযোগ বিভাগের মাননীয় মন্ত্রী জনাব মোস্তফা জব্বার। তার সঙ্গে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মোহাম্মদ সিরাজউদ্দিন, মহাপরিচালক, বাংলাদেশ টাইমস। আর বন্ধুবর বলবো না, ছোট ভাই বলবো না, আমার মুক্তিযুদ্ধের ট্রেঞ্চের সাথী বলবো, হাবিবুল আলম প্রতীক এর পেছনে কাজ করেছেন। আমি শুনেছি নানান রকম বাধা বিপত্তি পেরিয়ে আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়েছি। সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। আমার মুক্তিযুদ্ধের রণাঙ্গনের সাথী গোলাম দস্তগীর গাজী, যাকে আপনারা সবাই চেনেন, একজন বীর মুক্তিযোদ্ধা, বীর প্রতীক। তিনিও আজকে আমাদের এই সভায় উপস্থিত হয়ে সবাইকে উজ্জ্বল প্রদান করেছেন। আমি একটু ব্যতিক্রম ধর্মী মুক্তিযুদ্ধের কথা বলব। আমি অত্যন্ত গর্বের সাথে বলতে পারি যে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ শুরু হয়েছে 25শে মার্চ রাতে, যখন বঙ্গবন্ধুকে পাকিস্তানিরা অন্তরীণ করার ব্যবস্থা পাকাপোক্ত করে ফেলেছে, তার আগের মুহূর্তে তিনি যখন বলে গেলেন আজ থেকে বাংলাদেশ স্বাধীন, সেটা আইনগতভাবে আমাদের মুক্তিযুদ্ধের স্বাধীনতা সংগ্রামের একটা দিক ছিল। কিন্তু আমি মনে করি বঙ্গবন্ধু তার 7ই মার্চের ভাষণে বাঙালি জাতিকে শৃঙ্খল মুক্তির ডাক দিয়েছিলেন এবং সেদিন থেকেই বাংলাদেশের আনাচে কানাচে মুক্তিযুদ্ধের জন্য, মুক্তি সংগ্রামের জন্য জনগণ একতাবদ্ধ হতে শুরু করেছে। ঠিক সেই সময় আমি সরকারি চাকুরে ছিলাম এবং সরকারেরই কাজে ট্রেনিং এর জন্য সাতকানিয়াতে উপস্থিত ছিলাম। 7ই মার্চের ভাষণ শোনার জন্য চট্টগ্রামে এসেছিলাম। যখন ভাষণ শুনতে পাইনি তখন চট্টগ্রাম থেকেই সোজা ঢাকায় চলে এসেছি, আর চাকরিতে ফিরে যাইনি। এটা সম্ভব হয়েছিল কারণ বঙ্গবন্ধুর যে পরিশ্রম, যে ঘাম, যে আত্মত্যাগ 47 সাল থেকে শুরু করে 71 সালের 7ই মার্চ পর্যন্ত বাঙালি জাতিকে বিশ্বাস দিয়েছিল, যে বিশ্বাস তিনি সংগ্রামের মাধ্যমে মানুষের মধ্যে স্থাপন করতে পেরেছিলেন এবং তিনি বিভিন্নভাবে আমাদের বলেছেন যে আমি তোমাদের লোক, আমাকে বিশ্বাস করো, আমার সঙ্গে সংগ্রাম করো, আমি তোমাদের স্বাধীনতা এনে দেব। কাজেই বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত ইতিহাস ঘাটতে হলে আমাদের অবশ্যই 7ই মার্চে ফিরে যেতে হবে।
7 মার্চ থেকে 25 মার্চ এই 17-18 দিন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে জনগণ একতাবদ্ধ হয়ে পাকিস্তানিদের গুলির মুখোমুখি হয়েছে, বুকে রক্ত ঢেলে দিয়েছে। কিন্তু পাকিস্তানিরা আমাদের ন্যায্য অধিকার দিতে রাজি হয় নাই। তখন বঙ্গবন্ধু স্বাধীনতার সরাসরি ডাক দিয়েছেন এবং সেই ডাকের কারণেই আমাদের মতো সরকারি কর্মচারী যারা ছিলেন, যাদের ক্ষমতার সিঁড়ি বেয়ে পাকিস্তান এই দেশে রাজত্ব চালাচ্ছিল, সেই রকম অনেক তরুণ পাকিস্তানি সরকারের ওই চাকরিকে লাথি মেরে জনসাধারণের সঙ্গে একত্রতা ঘোষণা করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং বুকে তখন একটাই মন্ত্র, একটাই ডাক, বাংলাদেশ স্বাধীন, এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে, পাকিস্তানিদের এই দেশ থেকে হটিয়ে দিতে হবে। সেই প্রচেষ্টার প্রথমে এই বাংলাদেশে প্রতিরোধ যুদ্ধ হয়েছিল। আমার সৌভাগ্য হয়েছিল 3টা বড় বড় যুদ্ধে সম্পৃক্ত হওয়া। প্রতিরোধ যুদ্ধ পর্বে আপনারা যারা ইতিহাস পড়েছেন তারা নিশ্চয়ই জানেন, বাংলাদেশে তথা পৃথিবীর ইতিহাসে যদি কোথাও কোনো জলযুদ্ধ হয়ে থাকে সেটা হয়েছিল কুষ্টিয়া ঝিনাইদহ রণাঙ্গনে, যেখানে পাকিস্তানিদের শক্তিশালী সাপোর্ট অ্যান্ড ট্রান্সপোর্ট ব্যাটালিয়ন বলে যারা বিখ্যাত, যাদের সমস্ত শক্তি মেকানাইজড, সেরকম একটা বাহিনীকে কুষ্টিয়ার জনগণ এবং ঝিনাইদহের জনগণ সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল শুধু বাঁশের লাঠি আর 303 রাইফেলের শক্তি। সেটা ছিল আমার প্রথম যুদ্ধ। তারপরে অনেক যুদ্ধ পেরিয়ে সাতক্ষীরায় যখন এলাম, তখন পাকিস্তানের 55 FF রেজিমেন্ট এবং 25 বেলুচ রেজিমেন্ট, এদের সঙ্গে আমার মুখোমুখি যুদ্ধ হয়েছিল সাতক্ষীরার বর্ডারে। সেখানে আমাদের 303 ধারী সৈনিকেরা পাকিস্তানিদের এমন মৃত্যু দিয়েছিল, সেই 2টো ব্যাটালিয়নই বাংলাদেশ থেকে পাকিস্তানে চলে যেতে বাধ্য হয়েছিল। তাদের নাম নিশানা এই বাংলাদেশে আর কোনোদিন কেউ নিতে পারে না। আমি নিজের কথা বলছি এই জন্য যে আমি বিশ্বাস করি এই ঘটনাগুলোর সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন তারা আমার চাইতে অনেক বড় লড়াই করছিলেন। যে তৃতীয় ঘটনার কথা বলবো, সেই তৃতীয় ঘটনায় এখানে যারা নারী আছেন তাদের গর্বিত হওয়ার মতো একটা ঘটনা বলতে চাই। সাতক্ষীরার কোনো এক অজপাড়া গায়ে আমরা তখন নিজেদের অবস্থান ঠিক করার জন্য ঘুরে বেড়াচ্ছি। সেই সময় একদিন পাকিস্তানি সামরিক বাহিনী সেই গ্রামটাকে ঘিরে ফেলল। ঘিরে গ্রামের সমস্ত যুবক এবং যারা স্বাস্থ্যবান ছিল তাদেরকে ধরে হত্যা করল। তারা একটা মেয়েকে হত্যা করল, একটা মেয়েকে ধর্ষণ করল। সেই মেয়ের স্বামী
একজন মুক্তিযোদ্ধা, তাকে রক্ষা করতে গেলে তাকে গুলি করে হত্যা করা হলো। তার পড়শি আরেকজন তাকে সাহায্য করতে এগিয়ে এলো, তাকেও গুলি করে হত্যা করা হলো। আরেকজন মুক্তিযোদ্ধা অস্ত্রধারী, তাকেও তারা বন্দি করে রেখেছিল। সে সুযোগ বুঝে যে ধর্ষণকারী তার উপরে ঝাঁপিয়ে পড়ল পাকিস্তানি সৈনিক। ঝাঁপিয়ে পড়ার পরে এক সময় পাকিস্তানি সৈনিক আর বাঙালির মধ্যে যে ধস্তাধস্তি হলো, সেই ধস্তাধস্তির কারণে পাকিস্তানির হাতিয়ার ছিটকে পড়ে গেল একটু দূরে। যে মেয়েটাকে ধর্ষণ করেছিল, একটুকু কাপড় জড়িয়ে সে সুযোগ বুঝে ওই হাতিয়ারের ব্যানেটটা বের করে ওই পাকিস্তানি হন্তাকে ধর্ষকের পেছনে আমূল ঢুকিয়ে দেয় এবং সে মারা যায়। তারপরে যে লোকটা তার সঙ্গে ধস্তাধস্তি করছিল, তার সঙ্গে সে মেয়েটা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে তারা আমাদের সেই মুক্তি সংগ্রামে, যেখানে আমরা লড়াইয়ে ব্যস্ত ছিলাম, সেখানে সংযুক্ত হয়। এখন আমি যদি বলি আমি ওই মহিলার চাইতে অনেক বড় সৈনিক, এটা কি সত্য কথা বলা হবে? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রতিদিন